অ্যাকচুয়ালি ডাঁটা খাবো, ওই জন্য ভীষণ সুন্দর লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা ফিরে গেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হলো বৃহস্পতিবার 10 জুলাই, আর আজকে গুরু পূর্ণিমা। সকালবেলায় উঠে স্নান করে নিয়েছি। এমনিতে তো বৃহস্পতিবারের পুজো আছেই, তারপরে আবার গুরু পূর্ণিমারও পুজো, মানে গুরুর পুজো যেটা করব। আর বাইরেটা দেখুন কি অবস্থা, সকাল থেকে চলছে ঝোড়ো হাওয়া, পুরো আকাশ একদম মেঘে ভর্তি, কালো হয়ে আছে। দেখুন, বৃষ্টি তো হয়েছেই রাত্রে, আবার মনে হচ্ছে এখন ঝমঝমিয়ে নামবে। দাঁড়ান, আগে এই পাশের দরজাটা খুলে দিই, বেশ ভালো লাগছে। মাঝে মধ্যে এইরকম ওয়েদার খুব ভালো লাগে জানেন। হঠাৎ করে গরমের পর যখন এরকম বৃষ্টি আসে তখন খুব ভালো লাগে, কিন্তু এইরকম ওয়েদার আবার মনকে খুব উদাসও করে দেয় মাঝে মধ্যে। আর এখন সকালবেলার কাজ হলো দরজা টরজা খুলে স্নান হয়ে থাকলে আগে এসে তুলসী গাছে জলটা দিয়ে দিই। আজকে গুরু পূর্ণিমা বলে একটুখানি ভাবছি ভোগও বানাবো, মানে লুচি তরকারি একটু মিষ্টি কিছু বানাবো। আসলে ওই যে আপনাদের অনেক আগে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, আমি মিষ্টি খুব একটা কিনে আনি না, কারণ এখানের মিষ্টিগুলো আনলে না একদম খেতে পারি না। আর যেই জিনিসটা আমি খেতে পারি না সেটা আমি ঠাকুরকেও দিই না। তাই মনে হলো বাড়িতেই বানাই, বাড়িতে বানিয়েই ঠাকুরকে দেব, আর সেটাই আমরা ভোগ হিসেবে খাবো। তাই ভেবেছি একটু সুজি লুচি আর তরকারি বানাবো। আজকে জানি না কেন জানলার সামনে থেকে যেন সরতেই ইচ্ছা করছে না। সকাল থেকে আজ ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। এই রকম ওয়েদার ভালো লাগলেও ওই যে বললাম, মনটাকে বড় উদাস করে দেয়। তাই মনে হচ্ছে এক কাপ চা নিয়ে যদি চুপচাপ বসে বসে কিছু ভাবতে পারতাম। তো যাই হোক, সেটা করলে তো আর চলবে না, রান্না বান্না করতে হবে। চলুন। প্রায় প্রতিদিনই ভাবি যে বৃহস্পতিবারের আগের দিনটা বাসনকোসন ধুয়ে রাখবো, কিন্তু দেখেছি বিকেলবেলাটা এত কাজ চলে আসে, এই বাসন ধোবার আর সময় হয় না। বাসনগুলো ধুতে একটু সময় লাগে, তাই যতই ভাবি আগে থেকে ধুয়ে রাখবো, কিছুতেই আর সময় করে উঠতে পারছি না। আর কাজের দিন এসব করতে গেলে না তখন খুব লেট হয়ে যায়, কিন্তু উপায় নেই, যেহেতু হয়নি, সকালবেলাতেই বাসনগুলো ধুতে হবে। তাই বাসনগুলোতে পিতাম্বরী মাখিয়ে এসে আমি এখানে বাকি কাজগুলো করছি। আসলে যেই বাসনগুলোতে ভোগ বানাবো সেগুলো ঠাকুরের এখানেই আলাদা করে রাখি, যাতে অন্য বাসনের সাথে ঠেকে না যায়। তাই এগুলো এখান থেকে এখন বের করে নিচ্ছি। চলুন ভোগটা তাড়াতাড়ি বানাতে শুরু করি। এমনকি ভোগ বানানোর জন্য টুকটাক যা সামগ্রী লাগে সেগুলোও আমি আলাদা করে রেখে দিই। যখন ঘি বানাই, ঘিও আলাদা করে তুলে রাখি একটা শিশিতে, আর সাথে চিনি একটু সুজি সবই আলাদা করে রেখে দিই। এমনকি ঠিক করেছি একটু মশলাপাতিও এবার থেকে আলাদা করে রেখে দেবো। এই যে দেখুন, চিনি আর ঘিটা এরকম আমি কৌটোতে করে এইখানে ঠাকুরের এখানে অনেকটাই রাখার জায়গা আছে, আলাদা করে রেখে দিই। তো খুব বেশি সামগ্রী তো লাগে না, যেটুকু মশলাপাতি নুন চিনি লাগে সেটুকু সরিয়ে রাখি, আর ঘিও সাথে। ভাবছি এবার একটুখানি ওই তেলও এনে রাখবো, কারণ লক্ষ্মী পুজোর সময় বেশ অনেকটাই ভোগ বানাই, অনেক রকমের ভোগ বানাই, তার জন্য বেশ কিছু জিনিস লাগে। তো সবই অল্প অল্প করে ভাবছি এখন থেকে জোগাড় করে রাখবো। আগের বারও দেখেছিলাম আমি যে লক্ষ্মী পুজোর অনেক আগে থেকে যে আমি সব কিছু জোগাড় করতে শুরু করেছিলাম, তাতে আমার অনেকটা সুবিধে হয়েছিল। শেষের দিকে খুব একটা হচপট লেগে যায় সেটা হয়নি। আর ধীরে সুস্থে সমস্ত কিছু করলেও দেখবেন মানে সবটা জোগাড়টা ঠিকঠাক হয়, সবটা মনে থাকে, যেটুকু জিনিস দরকার সেটুকুও জোগাড় করে নিতে পারি। আর যদি তাড়াহুড়ো করি দেখবেন কিছু না কিছু ভুলে যাই। এখান থেকে একটা টাওয়েল বার করে নিলাম, হ্যান্ড টাওয়েল যেগুলো আমরা ইউজ করি কিচেনে। আসলে কালকে রাখিনি, কারণ গোলক আর গুবলুর খেয়াল থাকে না, ওরা হাত মুছে নেয় এখানে। তাই ভেবেছিলাম কালকে আর রাখবো না, সকালবেলায় রান্না শুরু করার আগেই বের করে নেব ফ্রেশ টাওয়েল। তো যাই হোক, চলুন, চা হয়ে গেছে, আগে চা আর বিস্কিট একটু খেয়ে নিই, তারপরে পুজোয় বসবো। চাটা ভিজছে ততক্ষণ ভাবলাম যে বিস্কিটগুলো শেষ হয়ে গেছিলো, 2 ধরনের বিস্কিট ঢেলে রেখে দিই।
চলুন, হয়ে গেছে। এতক্ষণ বোধহয় চাটাও ভিজে গেছে। চাটা ভিজিয়েই আমি এই সব কাজগুলো করতে থাকি, তাতে সময়টা আমার ইউটিলাইজ হয়ে যায়। আজ সকাল থেকে যে দেখালাম মেঘলা করে আছে, চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে আছে, তার জন্য দেখুন ঘরটাও কীরকম অন্ধকার লাগছে। সকাল না সন্ধে কিচ্ছু বোঝা যায় না। মন খারাপের থেকেও দেখেছি এইরকম দিনে আলিস্যিটা বেশি আসে। কোনো কাজ করাতে মনই লাগে না, মনে হয় চুপ করে বসে থাকি, হয় টিভি দেখি, নইলে গল্পের বই পড়ি, নইলে চুপচাপ বসে বসে কিছু ভাবি। না, আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। এখানে দেখুন আমি ঠাকুরের বাসনগুলো সব পিতাম্বরী মাখিয়ে রেখে দিয়েছিলাম। আগে শুকনো পিতাম্বরী দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুতাম, তাতে বেশ চকচকে হতো ঠিকই, কিন্তু সময়টা অনেক লাগতো। তাই এখন কি করি, একটু জলে ভিজিয়ে পিতাম্বরীটা মাখিয়ে দিই, তারপর একটুখানি জলে ধুয়ে নিলেও পরিষ্কার হয়ে যায়। খুব বেশি চকচকে না হলেও ভালো মতোই পরিষ্কার হয়ে যায়। এগুলোকে মাখিয়ে রেখেছি, একটু পরে ধোবো, আর একটু ভিজুক। ততক্ষণে ভাবছি ঠাকুরের ভোগের একটু জোগাড়টা করে নিই। ময়দাটা মেখে আগে রেখে দিই। ময়দাটা মাখা হয়ে থাকলে ঝটপট লুচিটা হয়ে যায়। আর ময়দাটা বেশি না ডলে যদি একটুখানি রেখে দিই, তাতে দেখেছি খুব নরম মোলায়েম হয়ে যায়। চলুন, আধা ঘন্টা মতো ময়দাটা রেস্টে থাক, ততক্ষণ আমি এখানে বাসনগুলো ধুয়ে নিই। যত ভাবি ঠাকুরের বাসনগুলো আগের দিন ধুয়ে রাখবো, মনে থাকলেও কিন্তু সময় আর করে উঠতে পারি না। তো যাই হোক, এখানে সব বাসনগুলো নিয়ে চলে এসেছি যেগুলোতে ভোগ বানাবো। প্রথমেই ভাবছি সুজিটা বানিয়ে নেব, সুজিটার পর তারপরে তরকারি বানাবো। এখানে ঘি যেটা রেখেছিলাম ঠাকুরের তুলে, সেখান থেকে একটু ঘি দিয়ে সুজি বানাবো। আর ঘিয়ের সুজি খেতেই না বেশি ভালো লাগে দেখবেন। আর ঠাকুরের ভোগে একটু তেলের থেকে ঘি দিয়ে রান্না করলেও দেখেছি বেশি ভালো হয়। এখানে একটু ফোড়ন দিলাম, 2টো এলাচ আর এখানে 2টো তেজপাতা। তারপরে সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে খুব ভালো করে এখানে রোস্ট করব, মানে একদম ব্রাউন ব্রাউন করে নেব, তাতেই আমার ভালো লাগে। খুব বেশি সাদা সাদা সুজি আমার ভালো লাগে না, তাই একটু দেখুন এখানে হালকা ব্রাউন মতো করে নিলাম। তারপরে এখানে 2 কাপ মতো জল দিয়ে দেবো। জলটা যতক্ষণ থাকবে ততক্ষণের মধ্যেই আমি চিনি আর অল্প সামান্য 1 চিমটে আমি নুন দিয়ে দিই, তাতে খেতে মানে টেস্টটা আরও ভালো লাগে। তবে ঠাকুরের সুজিটা যখন করি তখন আর নুনটা দিই না, শুধু চিনি দিয়েই করি। তো যাই হোক, একটু ঢেকে দিই, একদম গ্যাসটা কমিয়ে, তাতে বেশ ভেপে ফুলে যায়। এই দেখুন এখন সুজিটা হয়ে গেছে। খুব বেশি পাতলা পাতলা সুজি ভালো লাগে না, এইরকম একটু বরফি মতো কাটলে বেশ ভালো, মানে শক্ত হয়ে থাকবে, সেটাই ভালো লাগে, মানে একটা শক্ত সন্দেশের মতো লাগবে, সেটাই ভালো লাগে। আর লাস্টে একদম অল্প একটু ঘি দিয়ে দিই, তাতে গন্ধটা আরও সুন্দর আসে। চলুন, সুজিটা হয়ে গেছে, সুজিটাকে রেখে দিলাম, কারণ এইটার মধ্যেই এবার তরকারিটা বানাবো। তরকারি বলতে ভেবেছিলাম পনিরের তরকারি বানাবো, কিন্তু পনিরটা না বানিয়ে রাখা হয়নি, তাই এখানে ভাবলাম একটু আলু চচ্চড়ি করে নিই। লুচির সাথে আলু চচ্চড়িটাও ভালো যায়, কিন্তু ঠাকুরের ভোগে শুধু আলু চচ্চড়ি দিতে মন চাইছিল না, মনে হচ্ছিল একটু পনির দিতে পারলে ভালো হতো। কিন্তু যেই পনিরটা আমি কস্কো থেকে কিনে আনি, সেটা না ডিপ ফ্রিজে রাখা আছে, ওখান থেকে নিতে ইচ্ছা হয় না। একটু ঠাকুরের জন্য পনির আলাদা করে বানিয়ে রাখি, কিন্তু মাথার মধ্যে একদম ছিল না, পুরো ভুলে গেছি, তাই আর বানালাম না, শুধু এখানে আলুর তরকারি একটু বানিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করছি, আসলে বৃহস্পতিবারের পুজোটাও করতে হবে, অনেকটা টাইম লেগে যাবে, আজকে প্রায় 1.5-2 ঘন্টা আমার লেগে যাবে পুজো করতে। তাই ভাবলাম যে এখানে যতটা তাড়াহুড়োতে করা যায়, মানে তাড়াতাড়িতে করা যায় কাজটা কমপ্লিট, সেটাই করছি। টমেটো আর কাঁচা লঙ্কাও একটু অ্যাড করে দিলাম, আলু চচ্চড়িতে যেমন দেয়, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার মধ্যে অল্প একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করে একটু নুন মিষ্টি অ্যাড করে ব্যাস রেডি। এটাকে এবার একটু ঢাকা দিয়ে দিই, আলুটা সেদ্ধ হোক, তাহলেই রেডি হয়ে যাবে। আলুর তরকারিটা হতে হতে এখানে আমি তেলটাও বসিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য। বেশ কিছু লুচি ভেজে নিচ্ছি, সব লুচিগুলো এখন ভাজবো না, ঠাকুরের জন্য যতগুলো দরকার ঠিক ততগুলোই ভেজে নিচ্ছি। আর খুব কম তেল দিয়েছি, তাই এখানে কড়াটা এত বড়, লুচিগুলো ডুবছে না আর ফুলছিলও না, তাই একটুখানি আমি হাতে করে হেলিয়ে নিলাম যাতে তেলটা একদিকে জমা হয়ে যায়। অনেকটা তো ওখানটায় তেল জমা হয়ে গেলে লুচিটা বেশ ভালো মতো ফুলছিল। তো যাই হোক, দেখেছি তেলে না ডুবলে না লুচিটা ঠিক ফুলতে যায় না। তো যাই হোক, চলুন, ভোগ মোটামুটি রেডি হয়ে গেছে, সব রেডি করে এসে এবারে এখানে শেষ যেটা কাজ, সেটা হচ্ছে ঠাকুরের জন্য ফুল তোলা।
আর গাছে এত ফুল হচ্ছে যে কি বলবো। সাথে সাথে আমাকে না প্রচুর ফার্টিলাইজারও দিতে হচ্ছে। এবারে আমি বাইরে থেকে আনা যে মিরাকেল গ্রো ফার্টিলাইজারটা দিই সেটা কম দিচ্ছি, বাড়িতে সবজি পচার জলটাই বেশি দিচ্ছি। আর এই দেখুন তাতে কত ফুল হচ্ছে, আর আমি এক সাজি করে রোজ ফুল তুলছি। আজকে আর এই রোজকার যে থালা বাসনগুলো ইউজ করি ঠাকুরের ভোগ দেবার জন্য, সেগুলো আজকে আর করব না। আজকে এগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি। আজকে একটা বড় থালায় ভালো করে সাজিয়ে দেব। লক্ষ্মী পুজোর সময় এবারে ইচ্ছে আছে বেশ কিছু রকমের ভোগ বানাবো। খুব ভালো লাগে জানেন, এরকম যেদিন বাড়িতে ঠাকুর পুজো থাকে, ব্যস্ততা থাকে, আর এরকম ভোগ বানাতে আমার ভীষণ ভালো লাগে। আর ভোগ বানিয়ে ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে এইভাবে করতে, মানে এই ঠাকুর পুজো এইভাবে ঠাকুর পুজো করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এইটা দেখুন আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আসার সময়, সেটাই আমি এখানে চৌকির ওপর পেতে দিলাম। বেশ ভালো লাগে না, কিছু একটা পেতে দিলে বেশ সুন্দর লাগে। তো যাই হোক, এখানে দেখুন লুচি, সুজি আর একটা বাটির মধ্যে আলুর তরকারি নিয়ে নিয়েছি। আজকে এইভাবেই দিচ্ছি। সুজিটাকে আর বরফি করে কাটতে পারিনি, ছেড়ে যাচ্ছিল, তাই এইভাবেই দিয়েছি। পিতাম্বরী পাউডারটা দিয়ে ধোবার পর বাসনগুলো দেখুন কি সুন্দর চকচক করে, পুরো মনে হয় যেন নতুন। কাঁসা আর পেতলের বাসন এরকম চকচক করলে খুব ভালো লাগে। বাসন যদি নোংরা হয়ে যায় আমার একদম ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহেই ভালো করে পরিষ্কার করতে। রোজ এত ফুল ফুটছে, এক ডালি করে ফুল তুলি, তবুও পরের দিন দেখবো এত ফুল এসে গেছে। মাঝে মধ্যে মনে হয় থাক, কিছু গাছে থাকলেও সুন্দর লাগে, তাই অল্প অল্প এরকম নয়নতারা তুলি পুজো করে দিই। কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার, সাথে গুরু পূর্ণিমা, তাই প্রচুর ফুল তুলেছি আর ভালো করে সিংহাসনটাকে এবং ঠাকুরকে সাজিয়েছি। চলুন, অনেকক্ষণই পুজো সারা হয়ে গেছে, হাতের অন্যান্য কাজ সারছিলাম, তারপরে এসে ঠাকুরের ভোগটা তুললাম। এবারে আমরাও ব্রেকফাস্ট করব, তো তার আগে ভাবলাম ভোগটা তুলে নিই, ওটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এখানে যেই জিনিসগুলো আমি ইউজ করেছিলাম সেগুলো আবার গুছিয়ে নিজের জায়গায় রেখে দিলাম। লক্ষ্মী পুজোর আগে আবার এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে ইউজ করব। গুড মর্নিং। আজ বেশ কয়েকটা দিন পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। মাঝখানে বেশ কয়েকদিন আবার ব্লগ করিনি। আর আজকে সকাল থেকে উঠে দেখুন কি সুন্দর ওয়েদার। বেশ কদিন খুব বৃষ্টি হওয়ার পর বেশ ঝলমলে আজকে একটা রোদ উঠেছে। আর পাখির কিচিরমিচির আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন, সাথে একটা বেশ সুন্দর ফুরফুরে হাওয়াও দিচ্ছে। কদিন গরমে গাছগুলো একদম ঝলসে যাচ্ছিল, দুবেলা করে জল দিতে হচ্ছিল। আবার বৃষ্টির পর যেন সব কি সুন্দর সতেজ হয়ে উঠেছে। আর ফুলে দেখুন গাছগুলো একদম ভরে গেছে। নয়নতারা দেখেছি খুব ঠান্ডার থেকে গরমেই বেশি ভালো হয়। গরম পড়ার পর থেকে গাছগুলো খুব সুন্দর গ্রো করছে। আর এখানে দেখুন জিনিয়াও কিন্তু প্রচুর ফুটছে। জিনিয়ার অনেক বীজ ছড়িয়েছিলাম, ভেবেছিলাম আরও অনেক কালারের হবে, সাদা, হলুদ, তাতে দেখতে আরও সুন্দর লাগে। কিন্তু দেখলাম এবারে মাত্র 2-3টে কালারই হচ্ছে, ওই অরেঞ্জ আর পিঙ্ক। তো যাই হোক, যেটুকু হচ্ছে তাতেই খুব সুন্দর লাগছে দেখতে। গাছগুলো দেখুন বেশ ভালো মতো গ্রো করছে না? আজকে বেশ অনেক দিন পর আবার ব্লগটা করছি। মাঝখানে কিছুদিন আর ব্লগ করিনি, আসলে অনেক ব্লগ জমা হয়ে গেছে। আমার ফোনটা পুরো একদম ফুল হয়ে গেছে মেমোরি, তার জন্য একটুখানি ভাবলাম 1-2টো ব্লগ আবার আপলোড করে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করব। কিছুটা করে রেখে দিয়েছিলাম। তো আজ সকাল থেকে বেশ কদিন পর, মানে আজ হচ্ছে টিউসডে, আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি বাগানে এসেছি আপনাদেরকে দেখাতে, যে আমার সবজি গাছগুলোর আপডেট দিতে আর কি, সবজি গাছগুলো দেখাতে। চলুন লঙ্কা গাছটা দেখাই। লঙ্কা গাছটা তো একটু দেখালাম আপনাদের। একটা লঙ্কা গাছ এনেছিলাম, ফার্মার্স মার্কেট গেছিলাম সানডে, তো সেখান থেকে একটা লঙ্কা গাছ কিনে এনেছি। আর পাশে বেগুন গাছও বেরিয়েছে, জানি না বেগুন খেতে পাবো কিনা। তার মধ্যে যদি ঠান্ডা চলে আসে 2-3 মাসের মধ্যে বড় হবে কিনা জানি না, যদি ঠান্ডা চলে আসে হয়তো আর হবে না, তবুও বেরিয়েছে, আমি রেখেছি। আর কুমড়ো গাছ, শশা গাছও বেরিয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। এই
যে কুমড়ো গাছ বাড়ছে, এখানে একটা নেট রেখেছি যাতে নেট বেয়ে উঠতে পারে। আর কুমড়ো গাছের এখানেই শশা গাছ লাগিয়ে দিয়েছিলাম। গোলক বলছিল এইটাতে লাগাওনি কেন, অ্যাকচুয়ালি এইটাতে না আরও অনেক গাছ লাগিয়ে গেছিলাম, লঙ্কা গাছ এখানে, তারপরে টমেটো গাছ সব এখানে লাগিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু র্যাবিটে খেয়ে নিয়েছে। আর এই দিকে হয়েছে এই যে কুমড়ো গাছ, এইখানে কুমড়ো গাছ হয়েছে, এখানে দুটো হয়েছে, এখানে দুটো গাছ হয়েছে, এইটা একটা আর এইটা একটা। আর এখানে পুঁই হচ্ছে, এই যে অনেকগুলো পুঁই বেরিয়েছে। আসলে শাক পাতা খুব একটা খেতে পাই না বলে না আমি শাক পাতাই বেশি লাগিয়েছি, পুঁই অনেকগুলো লাগিয়েছি যাতে একসাথে অনেকগুলো করে পাই আর কি। আর লাল শাক দেখুন অলরেডি দুবার কেটে নেওয়া হয়েছে, তারপরেও এত বাড়ছে। লাল শাকের অ্যাকচুয়ালি ডাঁটা খাবো, এই জন্য কিছু কিছু রেখে দিয়েছি। আর এই যে কলমি শাকও আবার বাড়ছে, কারণ কলমি শাক কেটে খেয়ে নিয়েছি আর এক বন্ধুকেও দিয়েছি। এখানে কলমি শাকও বাড়ছে। আর ধনে পাতাগুলো একটু এবারে প্রবলেম হয়ে গেছে, এখানে ধনে পাতাগুলো আর নেওয়া হয়নি। আর দেখুন পাতাগুলো কত বড় বড়, অ্যাকচুয়ালি না আমি ভুল করে হাইব্রিডটা নিয়ে চলে এসেছি, যেটা দেশি হয় সেটা আনা হয়নি। অ্যাকচুয়ালি ধনে পাতাটা বুঝতে পারিনি, কিনে এনেছিলাম তাড়াহুড়োর চোটে, এটা যে হাইব্রিডটা আনা হয়ে গেছে খেয়াল করিনি, ওই জন্য সেই আগের বারের যে গন্ধটা সেটাই পাচ্ছি না। আর পাতাগুলো এরকম বড় বড়, ওই যেরকম দোকানে কিনতে পাওয়া যায়, ওয়ালমার্ট থেকে আনি সেটা দেশি, একদম সরু সরু ডাঁটি হয়, পাতাগুলো ছোট ছোট হয়, আর গন্ধটা ভীষণ সুন্দর। কিন্তু এটা পুরো পানের মতো গন্ধ লাগছে, ভুল করেই লাগানো হয়ে গেছে এটা, ওই জন্য দেখুন ধনে পাতাটা শেষ হয়নি, এখানে এখনও লাগানো আছে। একদিন তুলে নিয়ে গেছি খাবারে, মানে মাছের ঝোলে দেবো বলে, এত পানের মতো গন্ধ করছে, আমি ভাবলাম না মাছের ঝোল আর দেবো না, রেখেই দিয়েছি। এটা দিয়ে অন্য কিছু তুলে অন্য কিছু করে দেবো ভাবছি। আর একটা বীজ এনে লাগাবো। ধনে পাতা তো বেরোতে টাইম লাগে, বাড়তে বেশি টাইম লাগে না, তো দুদিন ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো এই হলো আমার পুরো সবজি গাছের আপডেট। এই যে বাড়ছে দেখতেই পাচ্ছেন, আর এই গেটটা দেওয়াতে খুব সুবিধে হয়েছে। আর সকালবেলাটা কি সুন্দর লাগে না, ভীষণ সুন্দর লাগে সকালবেলাটা, বাইরেটা দেখুন কি অপূর্ব লাগে। আমার এত ভালো লাগে না সকালবেলাটায় বাগানে হাঁটতে, আর একটু সকাল সকাল আসতে পারলে ভালো হতো, কারণ এখন না মানে এত লেট করে শুচ্ছি, সকালবেলা আর ওঠা হয় না। তো যাই হোক চলুন সকাল সকাল কাজ শুরু করি, আজকে টুকটাক কিছু বানানোর আছে। আর আজকে যেহেতু হাতে ব্লগ নেই তাই সকালবেলা এসছি, নইলে ফোন নিয়ে বসে পড়ি এতক্ষণ। চাটা বসিয়ে দিয়ে আজকে একটু চিলি চিকেন বানাবো, তার জন্য চিকেনটাকেও সকালবেলাতেই বের করে রেখে দেবো যাতে থ হয়ে যায়, তা নাহলে প্রচণ্ড শক্ত থাকে, চট করে থ হতে চায় না। সকাল সকাল এই কাজগুলোকে এগিয়ে নিলে না পরে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। আসলে গুবলু ভীষণ ভালোবাসে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে, আমাদেরও খুব ভালো লাগে। তো যাই হোক, তার সাথে সাথে আজকে আবার একটুখানি ভাবছি বিট এনে রেখেছিল গোলক, একটুখানি বিট গাজর দিয়ে যে ভেজিটেবল চপ হয় সেটাও বানিয়ে রাখবো। বিকেলবেলার দিকে এরকম এক দুটো চপ খেতে বেশ ভালোই লাগে না মাঝে মধ্যে। মাঝে মধ্যে ভাবি দেশে থাকলে এই চিন্তাগুলো করতে হয় না, টুক করে বাইরে গেলাম, একটা ঠেলা গাড়িতে যে চপ বিক্রি হচ্ছে কিনে নিয়ে চলে এলাম, কতটা টাইম বেঁচে যায়। এখানে কিছু ভালো মন্দ খেতে চাইলাম, বিশেষ করে এরকম বাঙালি খাবার, সেই নিজেই বানাও। যাই হোক খাবো না সেটা তো হতে পারে না, তাই নিজে বানিয়েই খেয়ে নিই। এখানে বিট আর গাজরটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখছি, আসলে ফ্রিজে রাখা ছিল তো প্রচণ্ড ঠান্ডা, এটা আমি হাতে করেই গ্রেট করব, তাই একটুখানি ভিজিয়ে রাখলে কি ঠান্ডাটা কেটে যাবে। ততক্ষণ চলুন আমি বসে চাটা খেয়ে নিই, আমার চা খেতে খেতে এইদিকের এই কাজগুলো হয়ে থাকবে, মানে ঠান্ডাটাও কেটে যাবে আর ওইদিকে চিকেনটাও থ হয়ে যাবে। দুদিন আগে অ্যামাজন থেকে ইয়োগার্ট স্টার্টার যে পাওয়া যায় সেটা আমি অর্ডার করেছিলাম, দেখলাম আজকে সকালেই চলে এসেছে, তাই ভাবলাম চা খেতে খেতে খুলি, এখন আর সেই অসুবিধা হবে না, কোত্থেকে দইয়ের সাজা পাবো, দই বসাবো। একটা স্টার্টার এনে রাখলাম, যদি কখনো দইয়ের সাজা বা দই নষ্ট হয়ে যায় তাহলে এটা দিয়ে দই বসিয়ে দেবো। তো যাই হোক, দই বসানোর আরও কোনো পন্থা আছে কিনা আমাকে জানাবেন তো, মানে প্রথম যে দইটা আমরা বসাই তারপর তো অল্প অল্প দই রেখে তারপরে সেই দইটা দিয়েই আবার দই বসিয়ে দিই। প্রথম দই কিভাবে বানান আপনারা বাড়িতে আমার সাথে একটু শেয়ার করবেন, তাহলে আমারও জানা হবে। আমি স্টার্টার আনিয়েছি, মানে কালচার যেটাকে বলে। এছাড়াও যদি অন্য কোনোভাবে দই আরও বসানো যায় তাহলে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
পাস্তার জারটা ভরে রাখলাম, শেষ হয়ে গেছিলো পাস্তা। 2 প্যাকেট আনিয়েছিলাম, তার মধ্যে 1 প্যাকেট ঢেলে রাখলাম। গুবলু প্রায় রোজই পাস্তা খায়, হয় বিকেলবেলা তা না হলে ডিনারে। সেই জন্য পাস্তাটা অনেক বেশি ইউজ হয় বলে একসাথে অনেকটা আনিয়ে রাখি। আর এখানে 1 প্যাকেট ঢেলে রাখলাম। গরম পড়ে গেছে, বিকেলের দিকে একটু চায়ের বদলে মাঝে মাঝে না ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। সেই জন্য এখানে একটু কাস্টার্ডের প্যাকেট এনে রেখেছিলাম, ভাবলাম সকালবেলায় আজকে একটু কাস্টার্ড বানিয়ে রাখি। চায়ের বদলে যদি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে একটু এর মধ্যে ফ্রুটস কেটে দিয়ে দেবো, তারপরে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড বেশ ভালো লাগবে, বেশ মজা লাগে খেতে। তাছাড়া অনেক সময় কি হয়, এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে, অনেক বন্ধুরাই দেখেছি সামনে দিয়ে হাঁটতে বেরোয়, তাদের সাথে বাড়ির সামনে দাঁড়িয়ে একটু কথা বললেই হয়তো মনে হয় বলি একটু বাড়ির ভেতরে এসো। এবার বাড়ির ভেতরে এলেই মনে হয় কি দেবো খেতে, একটু তো কিছু দিতে ইচ্ছা করে। তখন যদি ফ্রিজে এই টাইপের কাস্টার্ড বা কিছু থাকে এরকম টুকটাক খাবার, তাহলে খুব সুবিধা হয়। তো চলুন এখানে একটুখানি দুধ গরম করে নিচ্ছি। প্রথমে আমি 2 কাপ দুধ গরম বয়েল হতে দিয়েছি, আর 1/2 কাপ দুধের মধ্যে এখানে আমি 2 চামচ মানে 2 টেবিল চামচ এখানে আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিলাম। আর দুধটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। আগে থেকে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রাখলে তাহলে এটা লাম্পস হয় না। আর এখানে আমি দুধের মধ্যে যেটা বয়েল হতে দিয়েছি সেই দুধটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনার যেরকম মানে মিষ্টির দরকার সেরকমভাবে মিষ্টি অ্যাড করবেন, তাই আলাদা করে বললাম না যে আমি কতটা দিয়েছি বা কতটা দিতে হবে। দুধটা যখন ভালো মতো বয়েল হয়ে যাবে তখন আগে থেকে দুধের সাথে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা এখানে আমি মিক্স করে দিলাম। অল্প অল্প করে দিচ্ছিলাম আর হাতে করে ভালো করে এটাকে নাড়ছিলাম যাতে লাম্পস না হয়ে যায়। তারপরে যেরকম কনসিস্টেন্সি আপনাদের চাই সেরকম দেবে। আমি একটুখানি পাতলা রেখেছি, কারণ খুব বেশি গাঢ় হলে না একেবারে সে কীরকম যেন জেলি জেলি হয়ে যায়, তাই একটু পাতলা রেখেছি। এটা ঠান্ডা হলে নিশ্চয়ই অনেকটাই বসে যাবে, আর তারপর এর মধ্যে ফ্রুটস মিশিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এখানে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। গুবলু সকালবেলায় উঠে গেছে, ওকে আজকে ভাবলাম একটুখানি আর এগ টোস্ট বানিয়ে দিই। এগ টোস্টটা দিলে কি হয়, অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে। 2টো ব্রেড দিই, সাথে একটা ডিম দিই, তো তাতে না পেটটা অনেকটা ভর্তি থাকে আর খাই খাই ব্যাপারটা কম করে। নইলে সারাক্ষণ নিচে আসবে আর বলবে কি খাবো কি খাবো। সকালবেলায় ব্রেকফাস্টে একটু ভারী দিয়ে দিলে অনেকক্ষণ অবধি আর কিছু বলবে না। চলুন, হয়ে গেছে এখানে ব্রেকফাস্ট বানানো ওর, মানে এগ টোস্ট হয়ে গেছে। একই রকম ব্রেকফাস্ট যদি সবাই মিলে খেয়ে নিই না টাইমটা অনেকটা বাঁচে, কিন্তু আমাদের ঘরে এক প্রবলেম, বাকি সব খাবার খেয়ে নিলেও ব্রেকফাস্ট কেউ একই রকম খাবে না, সবার জন্য আলাদা আলাদা করে বানাতে হবে, তাতেই অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, এখন দেখুন প্রায় 12টা বেজে গেছে আর আমি এখন এসেছি লাঞ্চ বানাতে। এর আগে অনেকগুলো বানিয়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, এত তাড়াহুড়ো করছিলাম না এই সময়, আর মানে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তাই ভাবলাম থাক, চিলি চিকেন তো অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি চিলি চিকেনের রেসিপি, তাই আজকে আর করলাম না। এখানে ফ্রাইড রাইসটা করছি। ফ্রাইড রাইসটাও খুব ইজি প্রসেসে করি আমি। দেখুন, তেলের মধ্যে আমি অল্প রসুন দিয়েছি, রসুনটা ভাজা হতেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প একটু লঙ্কা কাটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি, তারপরে গাজরটা দিয়েছি। গাজরটা একটুখানি ভাজা ভাজা হতে ভাতটা দিয়ে দিলাম, ব্যাস। এবারে ভাতের সাথে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কিছু সস দেবো, কিছু না মানে একটাই সস দেবো, সয়া সস। এখানে ভালো মতো বানালে আরও অনেক সস দেওয়া যায়, বাট এটা আমি না ভীষণ সিম্পল ফ্রাইড রাইসটা বানাই, তাই এর মধ্যে শুধু সয়া সসই দিই। তারপরে পরিমাণ মতো নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে দিই, ব্যাস, তাহলেই এটা রেডি হয়ে যায়। চাইলে একটু ডিমও দিতে পারেন, আমি অবশ্যই একটু ডিম দিয়েছিলাম, ডিম দিলে বেশ ভালো লাগে। আর ও হ্যাঁ, গোলমরিচটাই বলতে ভুলে গেছি, অবশ্যই গোলমরিচ দেবেন, তাহলে কিন্তু আরও ভালো লাগে। একদম সিম্পল বানাই, কারণ চিলি চিকেনটা নিজেই এত ভালো লাগে খেতে, মানে চিলি চিকেনের টেস্টটা এত ভালো লাগে খেতে, তাই এখানে ফ্রাইড রাইসটা খুব সিম্পল বানাই। এই দেখুন রেডি হয়ে গেছে গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এখানে চপের পুরটাও আগে বানিয়ে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম মাঝখানে করে নেব, আর সময় পাইনি। তো যাই হোক, এখন চলুন আজকে সারা দিনে যা সবজি কেটেছি আমি একটা এরকম বাটির মধ্যে, দেখুন মানে একটা জায়গার মধ্যে এরকম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। রোজ যা সবজি কাটা হয় সেটা আর ফেলি না, এমনকি ডিমের খোসাও রেখে দিই কম্পোস্ট করার জন্য। আসলে এখন আর আমি বাইরের ফার্টিলাইজার দিই না, এটাই এর জলটাই আমি মানে এটা পচিয়ে যে জলটা হয় সেটাই গাছের গোড়ায় দিই, তাতে দেখেছি গাছগুলো খুব ভালো হয়। চলুন এটাই গ্যারাজে রেখে আসি। তো ভাবছি সাথে সাথে ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগগুলো ভালো লাগলে বা ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো
বাই বাই।